অবশেষে সেই ডলারের আসল পরিচয় পাওয়া গেল। দেশবাসী দেখে অবাক। এতদিন রামিসার বাবা দেশবাসীর সামনে নাটক করেছে, এবার আদালতে ডলারের নাম প্রকাশ করলেন সোহেল রানা এবং তার স্ত্রী। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন রামিসার পরিবারের সবাই। ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল। বিএনপি নেতাকে পেটালেন যুবদল নেতার সমর্থকেরা, 4 জনকে বহিষ্কার। বিদ্যুৎ খাতের দুর্নীতি লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, বললেন গোলাম পরোয়ার। ভাইরাল না হলে টনক নড়ে না, বললেন রুমিন ফারহানা। বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যমাত্রা অবাস্তব, বললেন আসিফ মাহমুদ। সংসদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, বললেন স্পিকার হাফিজ উদ্দিন। সর্বশেষ জানবেন রামিসা হত্যাকাণ্ডে কঠিনভাবে ফেঁসে গেছেন রামিসার বাবা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রামিসা হত্যা মামলার রায় রোববার। রাজধানীর ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। মামলাটির রায় ঘোষণার জন্য আগামী রোববার 7 জুন দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুল সালেকিন। বৃহস্পতিবার 4 জুন বেলা 11টার পর বিচারক এজলাসে উঠলে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য গ্রহণ শেষে আদালত রায়ের জন্য এদিন নির্ধারণ করেন। এর মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। এদিন সকাল 9টার দিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের ঢাকা দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। মামলাটিকে কেন্দ্র করে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। গতকাল বুধবার 3 জুন মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। শুনানিতে বিচারিক কার মামলার 16 জন সাক্ষীর গুরুত্বপূর্ণ বক্তব্য, ভিডিও প্রমাণ এবং বিভিন্ন আলামত আসামিদের সামনে উপস্থাপন করেন। এতে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্তকরণ, রক্তের আলামত উদ্ধার এবং শিশুটির মরদেহ উদ্ধারের বিষয় উঠে আসে। একই সঙ্গে অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার কিভাবে সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন সে বিষয়েও আদালতে উল্লেখ করা হয়। আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে সোহেল রানা বলেন, আমি নির্দোষ স্যার আমাকে মাফ করে দিন। এক পর্যায়ে তিনি বলেন, ডলারের ধরেন, আমি অপরাধ করেছি, তাকেও ধরেন, ডলারও আসামি। অন্য আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে বলেন, আমি কিছু করিনি। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু বলেন, শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে সোহেল রানা নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি ট্রাইব্যুনালে নথিভুক্ত করার জন্য রাষ্ট্রপক্ষ আবেদন জানিয়েছে। ডলার প্রসঙ্গে তিনি বলেন, সোহেলের ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ নামের কোনো উল্লেখ ছিল না। তদন্ত ও মামলার নথিতেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ পর্যায়ে এসে এ ধরনের নাম উল্লেখ জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা হতে পারে। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, এটি একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া হবে। যেসব সাক্ষ্য প্রমাণ, যুক্তিতর্ক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার ভিত্তিতে যে বিচার আসবে তাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না বলে আমরা আশা করি। রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুসাল বলেন, বুধবারের কার্যক্রম ছিল ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামি পরীক্ষা। এটি ফৌজদারি বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই ধাপ সম্পন্ন হওয়ার পর আদালত যুক্তিতর্ক শুনানির দিন নির্ধারণ করেছিলেন। এর আগে গত মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় মোট 17 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। নিহত শিশুর বাবা মা, বড় বোন, প্রতিবেশী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আদালতে সাক্ষ্য দেন। শিশু সাক্ষী হওয়ায় রামিসার বড় বোনের সাক্ষ্য ক্যামেরার ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হয়। তদন্তকালে জব্দ করা কাটা, গ্রিল সহ বিভিন্ন আলামত ও আদালতে উপস্থাপন করা হয়েছে। গত 19 মে পল্লবীর মিরপুর 11 এলাকার একটি বাসা থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার বাবা মা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করে পুলিশ।
ভাইরাল না হলে টনক নড়ে না। ভাইরাল বা অতি আলোচিত না হলে ধর্ষণ নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার মতে ধর্ষণ নিপীড়নের কোনো ঘটনায় ফেসবুকে তোলপাড় হতে হবে, মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হতে হবে, তারপরে রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়বে এবং ঘটনাটি বিচারের দিকে যাবে। দেশে এমন সংস্কৃতি তৈরি হয়েছে। আর না ধর্ষণ, শিশু নির্যাতন, বিচারহীনতা কোন পথে সমাধান শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন রুমিন ফারহানা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বিশ্বাস সাহিত্য কেন্দ্রে এই আলোচনার আয়োজন করে নারী ও শিশু নির্যাতন বিরোধী নাগরিক উদ্যোগ আর না প্লাস নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গত 24 মে রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে এই প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। রুমিন ফারহানা বলেন, 100 ঘটনার মধ্যে একটি ঘটনা অতিরিক্ত মনোযোগ পাবে, বাকি 99টা হারিয়ে যাবে। এটি চেরি পিকিং। এর মধ্যেই ধর্ষণ নিপীড়নের ঘটনায় যত দিন পর্যন্ত রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা থাকবে এবং রাজনৈতিকভাবে বিচার করার একটি সিদ্ধান্ত আসবে, তত দিন পর্যন্ত সত্যিকার অর্থে আইনের শাসন ও ন্যায় বিচার হবে না। সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যাকে ঘটনাকে ক্লাসিক এক্সাম্পল অফ পলিটিক্সাইজেশন বলে উল্লেখ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, একটি ঘটনা সব দলকে একেবারে অস্থির করে ফেলেছে, অথচ প্রতিটি ঘটনার যন্ত্রণা, কষ্ট, প্রভাব সমান। কিন্তু তারপরও কোনো কোনো ঘটনা অতি আলোচিত হয় এবং সেটি নিয়ে রাজনীতির মধ্যেও রাজনীতি আরম্ভ হয়। রুমিন ফারহানা বলেন, পরিসংখ্যান বলছে গত এক মাসে অন্তত 118টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ভুক্তভোগীদের বেশিরভাগ শিশু। কিন্তু একটি ঘটনা সব দলকে একেবারে অস্থির করে ফেলেছে। পল্লবীর ঘটনাটিকে এতটাই রাজনীতিকরণ করা হয়েছে যে কেবল 2 দলের প্রধানই সেখানে যাননি। ভুক্তভোগীর শিশুর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানেও 2 দলের প্রতিনিধি গিয়ে উপস্থিত হয়েছেন। ওই ঘটনার পর ধর্ষণের আরো ঘটনা ঘটলেও সেখানে এই রাজনৈতিক প্রতিযোগিতা দেখা যায়নি। বিএনপির নেতাকে পেটালেন যুবদল নেতার সমর্থকেরা, 4 জনকে বহিষ্কার। নারায়ণগঞ্জ শহরের চানমারি এলাকায় একটি অনুষ্ঠানে সামনের সারিতে ছবি তুলতে দাঁড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকিল উদ্দিন ভূঁইয়ার উপর হামলা ও মারধর করেছেন যুবদল সমর্থক নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অখিল উদ্দিন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিও। এই ঘটনায় জড়িত যুবদলের 4 জনকে প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ কাউসাল স্ত্রী নিতাই ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা, রক্তদান কর্মসূচি, জিয়াউর রহমানের দুর্লভ ছবির প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অখিল উদ্দিন ভূঁইয়া ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমানের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমানের সমর্থকেরা উত্তেজিত হয়ে মারমুখী হলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা শুনতে পারলেন। সেই সাথে রামিসাকে কেন্দ্র করে সেই ঘটনা কোন দিকে মন নিচ্ছে সেটাও জানতে পারলেন। সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন।